সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে আমি পরিবেশ রসায়নের গ্যাসের সূত্র এর আগে কয়েকটা আলোচনা করেছি। আজকে এমন একটা বিষয় আলোচনা করব যেটা গ্যাসের সূত্র আবার তরলেরও সূত্র, অর্থাৎ যেটা নির্ভর করবে গ্যাসগুলো যে ছোটাছুটি করে তার প্রতি সেকেন্ডে কি হারে তারা দৌড়ায়, অর্থাৎ রেট অফ ডিফিউশন, এই সম্বন্ধে আলোচনা করা হবে। এবং একটা ঘরে যদি একটা কোণে সুগন্ধি রাখা যায়, কিছুক্ষণ পরে দেখা যাবে সম্পূর্ণ ঘরটা সুগন্ধিতে ভরপুর হয়ে গেল। অথবা রাত্রে যদি একটা পানি ভর্তি পাত্রে 1 ফোঁটা নীল দেওয়া যায়, সকালে দেখা যাবে সম্পূর্ণ পানিটা নীল বর্ণে ধারণ করেছে। এটা কেন হয়, কিভাবে হয়, এটা সম্পর্কে যে মতবাদ দিয়েছেন তিনি হল গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামস ল। গ্রাহামস লটা এই ধরনের, তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে আসছো। ব্যাপন, ডিফিউশন। এখন ডিফিউশনটা হইল স্বতঃস্ফূর্তভাবে কণাগুলো প্রতিনিয়ত আপনা আপনি যে এরিয়ার মধ্যে থাকে, আবদ্ধ এরিয়ার মধ্যে থাকে যদি, তাহলে সেটাকে পরিব্যাপ্ত হবে, অর্থাৎ স্পন্টেনিয়াসলি ডিফিউজড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড হোল অফ দ্য এরিয়া কন্টিনিউয়াসলি, এবং সেটা সমসত্ব হোমোজিনিয়াস মিশ্রণ তৈরি করবে। কথাটা হলো এরকম, কোন আবদ্ধ ঘরে যদি একটা সুগন্ধি রাখা হয়, আপনা আপনি সম্পূর্ণ ঘরটাতে সেটা ছড়িয়ে যাবে, এবং সেটা 1 সেকেন্ডে কতটুকু দৌড়াবে, এটা যে রেটটা, ওটাকে বলা হয় রেট অফ ডিফিউশন। আবার এর মধ্যে একটা নিঃসরণ কথা আছে। দুটো পাত্রের মধ্যে একটা সংযোগ নল যদি দিই, তাহলে দেখা যাবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাস ধাবিত হচ্ছে। এটা শুধু গ্যাসের ক্ষেত্রে হতে পারে, তরলের ক্ষেত্রেও হতে পারে, এবং এটাকে বলা হয় ইফিউশন, নিঃসরণ। নিঃসরণের বেলায় সেখানে চাপের প্রয়োজন হবে, কিন্তু ডিফিউশনের বেলায় চাপের কোনো প্রয়োজন হবে না। ডিফিউশন আপনা আপনি সম্পূর্ণ অঞ্চলের মধ্যে পরিব্যাপ্ত হয়ে যাবে, স্পন্টেনিয়াসলি এবং কন্টিনিউয়াসলি মেক এ হোমোজিনিয়াস ইকুয়েশন। আলটিমেটলি this is called diffusion. And diffusion means that where higher area, where the pressure is high, then it's transformed to the lowest area. That is called diffusion. অর্থাৎ তোমরা 9-10 একটা উদাহরণ পড়েছ। সে উদাহরণটা হচ্ছে এইরকম যে কাঁঠাল যখন পাকে যায়, তার যে সুগন্ধি আমরা পাই, এটা হলো ডিফিউশন। আর কাঁঠাল যখন পাকে যায়, তার কোষগুলো যখন বের হয়ে চলে আসে, চাপ বেশি হয়ে যায়, ভিতরে ফেটে চলে আসবে, তখন সেটা হলো ডিফিউশন বা নিঃসরণ। গ্রাহামস এগুলোর উপরে গবেষণা করতে গিয়ে দেখেছেন যে যদি গ্যাসটা ভারী হয় বেশি, তাহলে দৌড়াতে পারবে কম। আমরা এভাবে মনে রাখতে পারি, একটা মোটা লোক, স্বাস্থ্যবান লোক কম দৌড়াতে পারবে। গ্যাসটা যদি হালকা হয়, তাহলে তার ডিফিউশন খুব দ্রুত বেগে হবে, গতিশীলতা বেশি হবে। এর উপর দিয়ে গ্রাহামস ব্যাপক গবেষণা করেছেন। গবেষণা করে তিনি যে সমস্ত সূত্র পেয়েছেন, তার মধ্যে অন্যতম সূত্র হল গ্রাহামের ব্যাপন সূত্র। এবং এই সূত্রটা এভাবে আমরা দেখাই, ধরে একটা আবদ্ধ পাত্রে এই জায়গাটাতে একটা সুগন্ধি জিনিস রাখলাম, আবার মনে করে একটা আবদ্ধ পাত্রে এই জায়গায় কিছু কপার সালফেট, পাচন পানি, অর্থাৎ ব্লু ভিট্রিও, তুতে রাখা হলো। পাত্রটাতে পানি আছে, তাহলে দেখা যাবে এই অণুগুলো যে দৌড়াচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ঘরটার মধ্যে মিশ্রিত হয়ে যাচ্ছে। এর যে এই যে 1 সেকেন্ডে কতটুকু দৌড়াচ্ছে, এটা নির্ভর করবে তার ঘনত্বের উপরে।
অর্থাৎ ঘনত্ব যদি ডি হয় তাহলে এটা বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এটা গ্যাস। এখন যদি দুটা গ্যাস নিয়ে আমরা এ এবং বি, এর যদি রেট R1 হয়, এটা যদি R2 হয়, অর্থাৎ দুই ধরনের যদি গ্যাস নিয়ে আমরা তাদের ছোটাছুটি রেটটা 1 সেকেন্ডে কতটুকু দৌড়াবে, তাহলে আমরা বলতে পারবো R1 ডাইরেক্টলি প্রপোর্শনাল তার ঘনত্ব যদি D1 হয়, তাহলে দ্যাট ইজ দিস সমীকরণ নাম্বার 1 এ গ্যাসের জন্য। আবার বি গ্যাসের জন্য R2 সমানুপাতিক 1/D2 দিস, অর্থাৎ D2টা যদি বি গ্যাসের ঘনত্ব হয়, তাহলে সূত্রটা দাঁড়ালো স্থির তাপমাত্রায় চাপে কোন গ্যাসের বা তরলের ব্যাপন বা নিঃসরণের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্কোয়ার স্কোয়ার অফ দ্য রেসিপ্রোকাল প্রপোর্শন, অর্থাৎ বর্গমূলের। এখন আমরা এই 1 নম্বর 2 নম্বর সমীকরণকে যদি আমরা এটাকে উঠাই দিই, তাহলে আমরা পাবো R1 ইজ ইকুয়াল টু কে 1/D1, এবং এটা পাবো R2 কে 1/D2। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা R1/R2 করি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যখন এটা হবে আলটে যাবে, তাহলে D2/D1। এখন D যদি M সমান D সমান M/V, অর্থাৎ কোনো বস্তুতে আমরা ঘনত্ব যদি পরিমাপ করতে চাই, তাহলে তার ভরটাকে যদি আয়তন দিয়ে ভাগ দিই, তাহলে ঘনত্ব পাবো। এখন এটা যদি এটার জন্য D1 M1 V1 হয়, তাহলে আবার D2-র জন্য যদি অবশ্যই হবে M2 এবং V2। তখন আমরা মানগুলো যদি বসাই, তাহলে আমরা পাবো, এবং একটা নির্দিষ্ট পাত্রে V1 সমান V2 যদি হয়, তাহলে এটা আমরা পাবো M2/M1। আবার যদি এটা তো সময় যদি প্রথমটা সময় যদি T1 হয়, দ্বিতীয়টা যদি এখানে এই V পরিমাণ গ্যাস, অর্থাৎ 5 সেকেন্ডে গ্যাসের 5 cc গ্যাস দৌড়াইলো, তার 1 সেকেন্ডে কতটুকু 5/5 দ্যাট ইজ T/V, অর্থাৎ রেট হলো। তাহলে আমরা এখানে পাবো R1/R2 ইজ ইকুয়াল টু T2/T1, অর্থাৎ আমরা সম্পূর্ণ সূত্রগুলো পাবো এইভাবে। তাহলে সম্পূর্ণ সূত্রগুলো পাবো আমরা এইভাবে। R1/R2 অর্থাৎ রেট অফ ডিফিউশন অফ দ্য ফার্স্ট এ গ্যাসের জন্য, and the rate of diffusion or diffusion D R1/R2 is equal to root over D2/D1 is equal to M2/M1 is equal to T2/T1। অর্থাৎ এই অংশ থেকে যদি 4টি জিনিসের যে কোনো একটা যদি জানি আমরা, 4টি থেকে 3টা জানলে চতুর্থটি বের করা যাবে। অনুরূপভাবে এই দুটোর মধ্যে যদি অজানা গ্যাসটার যদি আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো, অনুরূপভাবে অজানা গ্যাসটা আমরা কি পরিমাণে তার 1 সেকেন্ডে কি পরিমাণ তার রেট হচ্ছে, গতিশীলতা তার কীরকম। অর্থাৎ তোমরা জানো একটা আবদ্ধ পাত্রের জন্য গ্যাস যখন ভর্তি করে রাখা হয়, গ্যাসের কণাগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে এবং পাত্রের গায়ে ধাক্কাজনিত কারণে প্রেসারের উৎপত্তি হয়। আর তরলের ক্ষেত্রে ঠিক তাই, যে তরলের মধ্যে কোনো দ্রব্য বা রঙিন দ্রব্য এটা আপনা আপনি সম্পূর্ণ তরলের মধ্যে সমানভাবে বিস্তৃত হয়ে যায়। একটা পুকুরেও যদি কিছু পরিমাণ রং ছেড়ে দেওয়া যায়, আপনা আপনি সম্পূর্ণ পুকুরের পানির মধ্যে সেটা বিস্তৃত হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডিফিউশন। আপনা আপনি যেটা হবে, যেটা চাপের দরকার লাগবে, সেটা হচ্ছে এর আগে বললাম, সেটা হলো ইফিউশন বা নিঃসরণ। এখন যদি আমরা একটা পাত্র নিই, একটা যদি নল নিই, এইভাবে একটা যদি নল নিই, নলটা এই পাশে মনে করো মুখ খোলা মুখ, এই পাশে খোলা মুখ। এখন দেখা গেল নলটার দূরত্ব এখানে 10 সেন্টিমিটার,
10 মিটার, তাহলে এখানে তুলা দিয়ে ভিজে দিয়ে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, এখানে আমি অ্যামোনিয়া নিলাম, তরল অ্যামোনিয়া বা অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া, তাহলে দেখা যাবে এই অ্যামোনিয়া অণুগুলো দৌড়াদৌড়ি করবে, এই হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাসগুলো এগুলো দৌড়াদৌড়ি করবে, এবং অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা ঘন ধোঁয়া উৎপন্ন করবে। তাহলে এই ঘন ধোঁয়াটা যখন কথায় উৎপন্ন হবে, অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 35.5, অর্থাৎ 36.5 17। তাহলে এটা অপেক্ষাকৃত হালকা, এর বেশি দৌড়াবে, বেশি দৌড়া। এখানে যদি সমান সমান হইতো তাহলে সমান জায়গায় ধোঁয়াটা উৎপন্ন হইতো, তাহলে দেখা যাবে এটা বেশি দৌড়াবে, কারণ এর ভরটা কম, এর কম দৌড়াবে, এর ভর বেশি। অনুরূপভাবে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড নিই তাহলে কার্বন ডাইঅক্সাইড 44, আবার যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিন হলো তোমার 71, তার এটার তুলনায় এটা বেশি দৌড়াবে। অনুরূপভাবে যদি মিথেন নিই, মিথেন হাইড্রোজেনের মধ্যে যদি মিশ্রণ করি, তাহলে মিথেনের এখানে হচ্ছে 12 16, এখানে হচ্ছে 2, তাহলে অবশ্যই এটা বেশি দৌড়াবে। অর্থাৎ যে গ্যাসটা আণবিক ভর কম তার রেট অফ দ্য ডিফিউশন ইজ হাই। এভাবে অনেক এমসিকিউ এ প্রশ্ন থাকে। তাহলে গ্রাহামের ডিফিউশন সূত্রটা গ্রাহামের ব্যাপন সূত্রটি হইল স্থির তাপমাত্রা স্থির চাপে কোনো গ্যাসের ডিফিউশনের হার ওই গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, সেটা তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। এই হলো গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে আলোচনা। গ্রাহামের ব্যাপন সূত্রের সাহায্যে অজানা গ্যাসের আণবিক ভর, ঘনত্ব বা অজানা গ্যাসের একটা কি পরিমাণ তার ডিফিউশন হচ্ছে, তার টাইমটা, সময়টা, এটাও নির্ধারণ করা যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।